শিক্ষা, সংবেদনশীল শিক্ষা, সমস্ত শিক্ষার যে আধার ভারতবর্ষ, সেই শিক্ষা দিবসকে আমরা ভুলে গেছি। আমাদের গুরু পূর্ণিমা হচ্ছে সেই শিক্ষা দিবস। আজকে আমরা শিক্ষা দিবস পাই, সেটাও শ্রদ্ধার সঙ্গে পালনীয়। রাধাকৃষ্ণন, পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5 নভেম্বর, আজকে সেইটা আমাদের শিক্ষক দিবস। কিন্তু শিক্ষক দিবস হওয়া উচিত গুরু পূর্ণিমার দিন। আমরা জানি গুরু পূর্ণিমার মাহাত্ম্য। গুরু পূর্ণিমার সেই মাহাত্ম্য ভারতবর্ষের একটা গৌরবের দিন। দ্বিতীয়ত, কিছুদিন আগে, 2-3 মাস আগে যে আমাদের ম্যাগাজিন বেরিয়েছিল, তাতে বলা ছিল যে, আসুন মাতাজি আসুন, তাতে বলা ছিল যে যারা গুরুদেবের সংস্পর্শে এসেছেন, যারা গুরুদেবের সংস্পর্শে এসেছেন, যারা গুরুদেবের সংস্পর্শে এসেছেন, তারা গুরুদেবের স্মৃতি যদি তিনি বলতে চান, তার স্মৃতিতে যদি তিনি বলতে চান, তারা বলতে চান বা লিখে পাঠাতে চান, তারা লিখবেন, আমরা সেগুলোকে তুলে দেব। তখন আমার মনে হয়েছিল, আমি একটা বই পড়েছিলাম রামকৃষ্ণ জীবনীর উপরে। সেই বইয়ের ক্যাপশনটা ছিল, মানে সেই অনুষ্ঠানের ক্যাপশনটা ছিল যে রামকৃষ্ণ দেব সত্য অনুসন্ধান করতেন না, সত্যটাকে খুঁজে বেড়াতেন বলে তিনি একটা দুটো উদাহরণ দিয়েছেন। রামকৃষ্ণ দেবকে মথুরাবাবু বললেন তার এই জামাই, রাসমণির জামাই মথুরাবাবু বললেন যে ঠাকুর একদিন চলো আমি এতে যাই, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখে, জন্মভিটে দেখে আসি। খুব আনন্দ, ঠাকুরের খুব আনন্দ হয়েছে, একসঙ্গে জন্মভিটে দেখতে যাবো। ওই নৌকো করে কয়েকজন যাচ্ছেন। তো নৌকো করে যেতে যেতে গিয়ে ওখানে রামকৃষ্ণ চৈতন্য আশ্রমে গিয়ে তাকে বোঝানো হয়েছে যে এখানে চৈতন্য জন্মেছিলেন, এখানে চৈতন্য বা বাস্তুভিটে। ও আচ্ছা আচ্ছা, যখন ফিরে আসছে তখন নৌকো মাছ দরিয়ায় গঙ্গা নদীর উপরে, তখন ঠাকুর চঞ্চল হয়ে উঠেছে, ভাব সমাধি হয়ে গেছে। তোরা আমাকে কোথায় নিয়ে এলি, তোরা আমাকে কোথায় নিয়ে এলি। তখন একজন বৃদ্ধ তিনি ছিলেন, তিনি বললেন যে শিখতে হয়েছে, ঠাকুরের ভাব সমাধি যে হয়েছে এই জায়গায় অ্যাকচুয়ালি ওনার জন্মভিটে ছিল, নদীগর্ভে বিলীন হয়ে গেছে, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই জন্য কিন্তু উনি তার উত্তাপ, তার যে সেইটা উনি অনুভব করেছেন। তার মানে হচ্ছে সত্যটাকে ফিরে বেড়ান, তিনি সত্য পেতেন। আমার নিজের গুরুদেব সম্বন্ধে আমি খুব জানি না, কারণ আমি সব থেকে অল্প সময়, আমার যত বন্ধু বান্ধব, যত ভক্ত বন্ধুরা আছেন ডিভাইন লাইফ সোসাইটিতে, সব থেকে কম সময় আমি গুরুদেবের সঙ্গে কাটিয়েছি। 1 ঘন্টাও হবে কিনা জানি না, কারণ আমি গুরুদেবকে ভয় পাই। তার চোখ দুটোর কাছে তাকালে আমার মনে হয় উনি আমার ভেতরের অন্ধকারটা সব জেনে ফেললেন। তার চোখের দিকে তাকালে এটা আমাদের অনেকেরই আমার মনে হতো যে আমার ভেতরে যে অন্ধকার আছে, সেই অন্ধকারটা তিনি সব জেনে ফেললেন, এবং আমি তার কাছে একটা অপদার্থ বুঝছেন। এই জন্যে আমি যদিও জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছি 16 বছর, কিন্তু আমি তার কাছে উনি না ডাকলে বা কোনো বিশেষ কোনো ব্যাপার না হলে উনি কাউকে ডাকতেন না। আমি যেতুম না। অনেক সময় আমার শ্রদ্ধেয় এসবি ঘোষ, তিনিই আমার দীক্ষার হোতা। তিনি বলেন যে দিনটা আপনাকে দীক্ষা নিতে হবে, সব অ্যারেঞ্জমেন্ট উনি করেছিলেন। এবং আমি গিয়েছিলাম, উনি তার আগে গিয়ে পৌঁছে সব অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো এইভাবে দীক্ষা হয়েছিল। আর তারপরে একদিন সন্ধ্যেবেলা দেখি মজুমদার, সুব্রত মজুমদার, আমার স্ত্রী, আর আমাদের সেই পানিগ্রাহী, আমি চুল কাটছি, আমার ছেলে গিয়ে দৌড়ে গিয়ে বললে যে বাবা তোমাকে কারা ডাকছে দেখে।
কারণ কি ব্যাপার, হঠাৎ হঠাৎ আপনারা এত রাত্রে কোনো খবর নেই কেমন নেই বলে ঋষিকেশে গিয়েছিলাম, গুরুদেব আপনাকে প্রসাদ পাঠিয়েছেন। ভুল করছে নাকি? আমি বলতো যে আমি এমন একটা মানুষ যাকে গুরুদেবের মতন এত মহান ব্যক্তিত্ব তাকে মনে রেখেছেন এবং প্রসাদ পাঠিয়েছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন ভাবছি যে নিশ্চয়ই এরা ভুল করেছে, এরা কার জিনিস উল্টোপাল্টা করে কার ঘাড়ে চাপিয়ে গেছে, বুঝলেন? এই তো এরকম ধরনের সময় বেশি নেবো না, সকলে একটু একটু বলবেন। তো আমার একটা ইচ্ছে ছিল কিছু লিখবো, কিন্তু সে সময় পেয়ে উঠিনি। আমি এই ম্যাগাজিনে উঠিনি। আমি শিবচিদানন্দ স্বামীজিকে বলেছিল, উনি আমাকে এনকারেজ করেছিলেন আপনি লিখুন এই সমস্ত। পাঠিয়েছে বলছে পেপার যে পাঠিয়েছেন না, সে টাইম চলে গেছে, টাইম চলে গেছে। এনিওয়ে, তো হলো কি, গুরুদেবের সত্য আমি নিজে অনুভব দাপন করেছি। যে একটা ঘটনা বলি, আমাদের ওখানে একটা কথামৃত সংঘ আছে। সেই কথামৃত সংঘতে স্বামীজি, অধ্যাত্মানন্দ স্বামীজি অনেকে সেখানে বক্তৃতা দিতে গেছে। আমি যখন